অবাধ্য আবদার পর্ব 15 শেষ অংশ। লিখেছেন তাসনুবা রহমান মায়া। ভ্যানু থেকে ফিরে সবাই ঢুকে পড়েছে আরাধ্যর ফ্ল্যাটে। আদিল আগে থেকেই দরজা খুলে রেখেছে। আরাধ্যের কুলে ঈশান্তা। আরাধ্য কুলে করে ঈশান্তাকে ভেতরে এনে সোফার উপর সাবধানে বসিয়ে দেয়। ঈশান্তার চোখ পিটপিট করছে, ওর ঠোঁট একটু ফাঁকা, নিঃশ্বাস ভারী। আরাধ্য হালকা গলায় ওকে ডাকল, ঈশা, কিছু লাগবে তোর? ঈশান্তা চোখ তুলে তাকালো, দৃষ্টিতে স্পষ্ট ওর জ্ঞান পুরোপুরি হারায়নি, তবে নেশার ঘুরে রয়েছে। আরাধ্য হাত সরিয়ে উঠে দাঁড়াতে যাবে, এমন সময় হঠাৎ ঈশান্তা ওর হাত টেনে ধরে। ঈশান্তা নেশাগ্রস্ত গলায় বলে ওঠে, আমাকে সবসময় কেন বকেন আরাধ্য ভাই? কেন রাগ করেন? আমি কি এতই অসহ্য আপনার কাছে? আরাধ্য স্তব্ধ, এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে নেয়। ঈশান্তা আবার বলতে থাকে, আপনি কেন বুঝেন না আরাধ্য ভাই? আপনাকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আপনাকে ছাড়া আমি একা, একদম একা। আদিল ঈশান্তার কথা শুনে বলে, ওর নেশা কাটানোর জন্য কিছু করতে হবে, আগে কিছু খাওয়াতে হবে। রায়ান এগিয়ে আসে, ভাই, ওর প্রচণ্ড নেশা চড়ে গেছে, আমি ব্যবস্থা করছি। তখনই ঈশান্তা বলে বসে, আরাধ্য ভাই, আপনি বিয়ে করবেন আমায়? আমি আপনার বউ হব, আপনার বউ বানিয়ে নিন আমায়। ঘরে পিনপতন নীরবতা। আমিষা মুখ হা করে বসে আছে। রায়ান তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। আদিল নিঃশ্বাস নিতে ভুলে গেছে। রায়ান বলল, ভাই, এ মেয়ে তো পুরো উল্টাপাল্টা বকছে। আমি বললাম না, ওর মাথায় পুরো চড়ে গেছে নেশা। দাঁড়া, আমি কিছু করি। আর তখনই আরাধ্য ধীর গলায় বলে, না রায়ান, কিছু করতে হবে না। রায়ান থেমে যায়। আরাধ্য ধীরে ধীরে মুখ তুলে আদিলের দিকে তাকায়। তারপর গম্ভীর গলায় বলে, আদিল, একটা কাজ করতে হবে। আদিল প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায় আরাধ্যের দিকে। কি কাজ? আরাধ্য চোখ সরিয়ে নেয়। না, ঈশান্তার উপর থেকে। কাজী ডাক। উকিলও কল দে, এখনই আসতে বল। ঘরের নিস্তব্ধতা এবার বিস্ফোরণের রূপ নেয়। রায়ান বলে উঠে, হোয়াট? তুই সিরিয়াস? এখনই? এই অবস্থায়? আমিষা ফিসফিস করে বলে, ভাইয়া, ঈশান্তা তো পুরো নেশার মধ্যে আছে। আরাধ্য ঠান্ডা গলায় বলে, জানি, কিন্তু যা বলেছে সেটা ওর সত্যি। ও ভুল কিছু বলেনি। আর আমি আর ওকে একলা থাকতে দিতে চাই না। ঈশান্তা নেশাগ্রস্ত স্বীকারোক্তি আর বিয়ের প্রস্তাব শুনে ঘরে থমকে দাঁড়ানো নীরবতা হঠাৎ চিৎকারে ভেঙে যায়। আদিল বিস্মিত হয়ে চিৎকার করে উঠে, পাগল হয়েছিস তুই? ঈশান্তা নেশার ঘুরে এসব বলছে, তুই সিরিয়াসলি নিচ্ছিস কেন? আরাধ্য একদম ঠান্ডা গলায় চোখ না সরিয়ে বলে, আমি যেটা বলছি সেটা কর। রায়ান এবার মাথা নেড়ে বলে, তুই ভেবেচিন্তে করছিস তো আরাধ্য? এটা কিন্তু ছোট কিছু না। আরাধ্য এবার ধীর অথচ দৃঢ় কণ্ঠে বলে, তোরা দুজনেই জানিস আমি যা করি ভেবেই করি। এটা কোনো হঠকারী সিদ্ধান্ত না, আমি ঠিক করছি। আদিল আর রায়ান পরস্পরের দিকে তাকায়, এক নিঃশ্বাসে চুপ হয়ে যায়। তারা জানে আরাধ্য যদি কিছু বলে সেটা থামানো যায় না। আদিল তখন পকেট থেকে ফোন বের করে একটা নম্বরে কল দেয়। ওর পরিচিত এক কাজীকে ফোন করে বলে আরাধ্যর ফ্ল্যাটে আসতে। অন্যদিকে রায়ান নিজের উকিল বন্ধুকে কল করে বলে,
তাড়াতাড়ি আসতে পারিস? দরকারি একটা রেজিস্ট্রেশন করতে হবে। ঠিকানা পাঠাচ্ছি, এখনই রওনা দে। ওদের ফোনে কথা শেষ হলে আরাধ্য এবার আদিলের দিকে তাকিয়ে বলে, আদিল, ফুপিকে কল কর, ফুপিকে এখনই আসতে বল। আদিল বুঝে যায় আরাধ্য শুধু রেগে থাকা ঈশান্তার প্রতি ভালোবাসাই নয়, বরং সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছেছে। ও কল দেয় ওর মায়ের নম্বরে, ছোট করে বলে, আম্মা, আরাধ্যর ফ্ল্যাটে চলে আসো, কিছু জরুরি ব্যাপার আছে। এইসব কর্মকাণ্ডের ভেতর এক কোণে দাঁড়িয়ে আমিষা একদম চুপচাপ। ওর চোখে বিস্ময়, মনে ভয়, কিন্তু ঠোঁটে কোনো প্রশ্ন নেই। ও জানে ওর ভাই একবার কিছু ঠিক করলে তাতে আর কেউ বাধা দিতে পারে না। এবং আজকের রাতে সব কিছুই যেন বাস্তবের চেয়েও বেশি সিনেমার মতো লাগছে। 20 মিনিট পর কলিং বেল বেজে উঠতেই আদিল দরজা খুলে দিল। দরজার সামনে দাঁড়িয়ে মনিরা খান, চোখে অস্থিরতা, কপালে চিন্তার ভাঁজ। মনিরা খান আতঙ্কিত কণ্ঠে বললেন, কি হয়েছে আদিল? এত রাতে এত জরুরি করে ডাকলি কেন? সব ঠিক আছে তো? আদিল শান্ত স্বরে বলল, রিল্যাক্স আম্মু, সব ঠিক আছে। আরাধ্য তোমায় ডেকেছে, তুমি ভেতরে এসো। মনিরা খান একটু নিঃশ্বাস ফেলে ভেতরে ঢুকেন। ড্রয়িং রুমে প্রবেশ করতেই চোখ আটকে যায় ভেতরে বসে থাকা মুখগুলোর দিকে। নীরবতায় মোড়ানো এক চাপা উত্তেজনা যেন ঘরটাকে ঘিরে রেখেছে। সবার দিকে একবার চোখ বুলিয়ে হঠাৎ তার দৃষ্টি স্থির হয়ে যায় সোফায় আধশোয়া ঘুমে ঢলে পড়া ঈশান্তার উপর। মনিরা খান উদ্বিগ্ন কণ্ঠে বলেন, ঈশান্তার কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন ওকে? কেউ বলবে কিছু? আদিল কাঁধ নামিয়ে সোজা উত্তর দেয়, আম্মু, আরাধ্য ওকে এখনই বিয়ে করতে চায়, এই মুহূর্তে। মনিরা খান মুহূর্তেই স্তব্ধ হয়ে যান, এক পা পিছিয়ে আসেন যেন ধাক্কা খেয়েছেন। তার চোখ জ্বলে উঠে অভিভাবককুচিত দুশ্চিন্তায়। আরাধ্যর দিকে এগিয়ে গিয়ে বললেন, তুই এটা কি করছিস আরাধ্য? এটা কি ছেলে মানুষই নয়? এভাবে একটা মেয়ের সঙ্গে, তাও ওর এই অবস্থায়। আরাধ্য শান্তভাবে ফুপির চোখে চোখ রাখে। ছেলে মানুষই করছি না ফুপি, যা করছি ভেবেই করছি। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা বিশ্বাস করি। তোমায় না জানিয়ে এমন কিছু কখনোই করতাম না, তাই ডেকেছি তোমাকে জানানোর জন্য। মনিরা খান অসহায় ভঙ্গিতে মাথা নাড়েন। তিনি চুপচাপ দাঁড়িয়ে নিজের ভেতরের দ্বন্দ্বে লড়ছেন। তারপর বলেন, ওই বাড়িতে সবাই জানতে পারলে কি করবি? তোদের এই হঠাৎ বিয়ের খবর জানলে কেলেঙ্কারি হবে, জানিস তো? আরাধ্য গম্ভীর মুখে জবাব দেয়, কেউ জানবে না এখন, আমরা কেউই জানাবো না, তুমিও না। এখন কিছুই জানানো হবে না, যখন সময় হবে তখন সব জানাবো। আর যদি তার আগেই কেউ জেনে যায়, আমি সামলে নেব। মনিরা খান মুখে কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন তার সেই আদরের একরুখা ভাতিজার চোখে। এই 12 বছর ধরে এই ছেলেকে আগলে রেখেছেন তিনি। তার জানার কথা, আরাধ্য যা ঠিক করে তা সে করেই ছাড়ে, তা থেকে সরে আসে না কখনোই। শেষমেশ দীর্ঘশ্বাস ছাড়লেন আর বললেন, তুই যা ঠিক মনে করিস আরাধ্য, আমি তোকে কখনো কোনো কাজে থামাইনি, আজও থামাবো না। তুই জানিস আমি তোর পাশে আছি সব সময়। আরাধ্য ফুপির হাতটা ধরে চুপচাপ কৃতজ্ঞতা জানালো। সেই মুহূর্তে যেন সব শব্দ হারিয়ে গেল, শুধু নিঃশব্দে বয়ে চলল ভালোবাসার এক দৃঢ় প্রতিজ্ঞার স্রোত। মনিরা খানের কণ্ঠটা
তখনও ঘরের নীরবতাই দুলছে। আরাধ্যর মুখে কোনো দ্বিধা নেই। সবাই তীরের মতো তাকিয়ে আছে ওর দিকে। ঠিক সেই মুহূর্তে দরজার বেল আবার বেজে উঠল। রায়ান দ্রুত গিয়ে দরজা খুলে দিল। রায়ান শ্রদ্ধা ভরে বলল, ভেতরে আসুন স্যার। ভেতরে ঢুকলেন দুইজন মানুষ। একজন ধর্মীয় গাম্ভীর্যপূর্ণ, পরনে পাঞ্জাবি পায়জামা, হাতে একখানা খাতা, কাজী সাহেব। আরেকজন কালো স্যুট, গম্ভীর চেহারার উকিল সাহেব, হাতে কাগজপত্রের ব্যাগ। দুজনকে ড্রয়িং রুমের সোফায় বসানো হলো। রায়ান একটা পানির বোতল এগিয়ে দিল উনাদের দিকে। আরাধ্য এবার উঠে গিয়ে এসে বসল ঈশান্তার পাশে। ততক্ষণে ঈশান্তা আধো চোখে তাকিয়ে আবার ধুলছে নিজের মধ্যেই। আরাধ্য উকিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সব পেপারস রেডি তো? উকিল নম্র কণ্ঠে মাথা নেড়ে বলল, জি স্যার, পুরোপুরি রেডি। কাজী সাহেব পবিত্র ভাষায় বিয়ে পড়ানো শুরু করলেন। তার কণ্ঠে ছিল নীরবতা ভাঙার ভার। অত্যন্ত আন্তরিক ও দৃঢ়স্বরে তিনি পড়তে লাগলেন। ফারাইবা খান ঈশান্তা, আপনি কি শেহরান খান আরাধ্যকে কাবিনে কবুল করছেন? ঈশান্তা তখনও গা ধুলাচ্ছে, দু চোখ আধো খোলা। কাজী সাহেব আবার বললেন দ্বিতীয়বার, আপনি কি কবুল করছেন? তবুও কোনো জবাব নেই। তৃতীয়বার কাজী বললেন, মেয়ের পক্ষে সম্মতি ছাড়া বিয়ে হয় না। আপনার স্পষ্ট সম্মতি দরকার। মনিরা খান এবার তার নিশ্চুপতা ভাঙলেন। তিনি আর চুপ থাকতে পারলেন না। তিনিও গিয়ে ঈশান্তার পাশে বসলেন। তার কণ্ঠে ছিল মায়া, ছিল স্নেহ, আবার ছিল এক মায়ের মতো তীব্র অনুরোধ। মনিরা খান শান্ত গলায় ঈশান্তার কানে ফিসফিসিয়ে বললেন, ঈশান্তা মা, কবুল বল। ঈশান্তার চোখ যেন এই প্রথম ফোকাস করল। একবার তাকালো ফুপির মুখে। ধীরে ধীরে ঠোঁট কাঁপে এবং ঈশান্তা নেশার ঘুরে ফিসফিসিয়ে বলল, কবুল। কাজী সাহেব মাথা নাড়লেন। আরও দুইবার বলুন, স্পষ্ট করে। ঈশান্তা এবার চোখ বন্ধ করে ধীরে ধীরে বলল, কবুল, কবুল। ঘরের নিস্তব্ধতা। সবাই নিঃশ্বাস ফেলেছে যেন একসাথে। তারপর কাজী সাহেব মুখ ফেরান আরাধ্যর দিকে। শেহরান খান আরাধ্য সাহেব, আপনি কি ফারাইবা খান ঈশান্তাকে কবুল করছেন? আরাধ্য দৃঢ় কণ্ঠে চোখ নামিয়ে বলল, কবুল করি, কবুল করি, কবুল করি। তারপর উকিল সামনের টেবিলে কিছু কাগজ বিছিয়ে দিল। কলম এগিয়ে দিল ঈশান্তার হাতে। কিন্তু ঈশান্তা যেন এখনো পুরোপুরি সজাগ নয়। মনিরা খান তার হাত ধরলেন, ধীরে ধীরে কাগজের দিকে টেনে নিলেন। ফিসফিস করে বললেন, সই করো মা, সব ঠিক হয়ে যাবে। ঈশান্তা কাঁপা কাঁপা হাতে সই করে দিল। তারপর আরাধ্য নিল কলম, লিখে দিল নিজের নাম, সুদৃঢ়, স্পষ্ট। উকিল শেষবারের মতো গম্ভীর কণ্ঠে বললেন, আজ থেকে আপনারা ধর্মীয়ভাবে এবং আইনগতভাবে স্বামী স্ত্রী। অভিনন্দন। রায়ান এবার এগিয়ে এসে নমনীয় ভঙ্গিতে কাজী সাহেব আর উকিলকে বিদায় দিল। ওনাদের গাড়ি পর্যন্ত দিয়ে আসবে রায়ান নিজে। ঘরে রয়ে গেল এক অসম্পূর্ণ প্রেমের এক অপ্রত্যাশিত পূর্ণতা। ঘরে নেমে এসেছে হালকা স্তব্ধতা। কাজী সাহেব ও উকিল বিদায় নিয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ। সবাই যেন একটু গম্ভীর। আরাধ্য ধীরে ধীরে এগিয়ে আসে ঈশান্তার দিকে। ওর মুখে ক্লান্তি, কিন্তু চোখে কোমল এক দৃঢ়তা। মনিরা খান উঠে দাঁড়িয়ে বললেন, আরাধ্য, ওকে ঘরে নিয়ে যেতে হবে। ঈশান্তার রেস্ট দরকার। এখন ওর এই অবস্থায়। আরাধ্য মাথা হেঁট করে সম্মতিসূচক গলায় বলে,
হ্যাঁ ফুপি। মনিরা খান এগিয়ে গিয়ে ঈশান্তাকে সোফা থেকে তোলার চেষ্টা করেন, কিন্তু ঈশান্তার শরীর ডরে পড়ে, পাগুলো যেন আর নিজে দাঁড়াতে চায় না। এক মুহূর্তেই সব ভার পড়ে যায় আরাধ্যর দিকে। আরাধ্য দ্রুত হাত বাড়িয়ে ধরে ফেলে ওকে। আরাধ্য চোখে ভয় মিশে আছে। ফুপি, ওর জ্ঞান নেই। মনিরা খান একটু ভড়কে গিয়ে বললেন, তুই পারবি ওকে নিয়ে যেতে? আরাধ্য একটু চুপ করে মাথা নাড়ে, কণ্ঠে একটা আশ্বাসের দৃঢ়তা। পারবো, তুমি যাও ফুপি, একটু রেস্ট নাও। মনিরা খান মৃদু দীর্ঘশ্বাস ফেলে চলে যান পাশের রুমে। আজ তিনি আরাধ্যর অনুরোধে এখানে থাকছেন। এই মুহূর্তে বাড়িতে এক সিনিয়র মানুষের থাকা জরুরি। ঘরে এবার নিস্তব্ধতা নেমে এলো, শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। আরাধ্য ধীরে ধীরে ঈশান্তাকে কোলে তুলে নিল। ওর ভারী শরীরটা যেন আরাধ্যর বুকের সঙ্গে মিশে গেছে। ধীরে ধীরে হেঁটে যায় ও ঘরের ভেতরের দিকে। একটা রুমে ঢুকে দরজা খোলা রেখে ঈশান্তাকে বিছানায় শুইয়ে দেয়। ওর গায়ে একটা হালকা ব্ল্যাঙ্কেট টেনে দেয়। তখনও ঈশান্তা ঘুমে ঢুলছে। আরাধ্য তাকিয়ে থাকে কিছুক্ষণ। ঈশান্তার এলোমেলো চুলগুলো মুখে এসে পড়েছে। আরাধ্য আস্তে হাত বাড়িয়ে ওর চুলগুলো কানের কাছে গুজে দেয়। ওর চোখে অপার মায়া। আরাধ্য নরম কণ্ঠে নিজের মনেই বলে, এই মায়াবী মুখটাই বারবার আমার হৃদয়ে তোলপাড় করে দেয়। এই চোখ দুটো আমাকে ঘায়েল করে প্রতিবার। তুই জানিস না কতটা লড়েছি তোর ভালোবাসার সাথে, তোর অভিমানের সাথে। তুই ছিলি আমার এক অবাধ্য আবদার, যে আবদার আজ পূরণ হলো। আজ থেকে তুই একান্তই আমার, তুই শুধু আমার, আমার লিটল বার্ড। এই বলে আরাধ্য ধীরে ধীরে উঠে দাঁড়ায়। একবার শেষবারের মতো তাকায় ঈশান্তার দিকে, তারপর ঘর থেকে বের হয়ে আসে। ঘর থেকে বেরিয়ে দেখে আমিষা দাঁড়িয়ে আছে অপেক্ষায়। আরাধ্য সোজা হয়ে বলে, আমিষা, তুই ঈশার সাথে থাক, রাতে কোনো প্রবলেম হলে আমাকে জানাস। আমিষা মাথা নিচু করে সায় দেয়, আচ্ছা ভাইয়া। আরাধ্য আর কিছু বলে না, নিজের ঘরের দিকে চলে যায়। তার পায়ের শব্দটাও যেন মৃদু হয়ে মিলিয়ে যায় নিস্তব্ধ রাত্রির গহ্বরে। পেছনে পড়ে থাকে ঘুমন্ত এক হৃদয়ের অধিকার আর এক মৌন ভালোবাসার গভীর ছায়া। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা গাছের টুকরো। ঘরের বাতাসে যেন টেনশন জমে আছে। আরিক একটার পর একটা জিনিস ছুঁড়ে মারছে দেয়ালে, মেঝেতে। ওর হাত কেটে গেছে, রক্ত ঝরছে টপ টপ করে। দরজার কাছে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে এলিনা, মুখে ভয় আর চোখে কান্না। অবশেষে এলিনা নিজেকে সামলে নিয়ে ভাঙা কণ্ঠে বলল, ভাইয়া, অনেক দেরি হয়েছে, এবার থামো। আরিক থামে না, তবে এবার ঘুরে দাঁড়ায়। ওর চোখ লাল হয়ে আছে রক্তচক্ষুর মতো। সে তাকায় এলিনার দিকে, কঠিন নির্মম এক দৃষ্টিতে। আরিক দাঁতে দাঁত চেপে কর্কশ কণ্ঠে বলে, তুই আমাকে থামতে বলছিস? এসবের শুরুটা কে করেছিল বলতো? এই সর্বনাশের গোড়াটা কোথায়? শুধু তোর একটা বোকামির কারণে আজ এই ঘটনা ঘটল। কে বলেছিল তোকে এসব করতে? কে? এলিনা মাথা নিচু করে নেয়। ও চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই ওর মনে পড়ে যায় সন্ধ্যার কথা, যখন রায়ানদের পার্টিতে আরাধ্য গান গাইছিল। তখন এলিনা ঈশান্তাকে হেনস্থা করার পরিকল্পনা করছিল। ওর মাথায় বুদ্ধিও চলে আসে। ও জুসের সাথে ড্রিঙ্ক মিশিয়ে ঈশান্তাকে দেয়। ঈশান্তা জুসটা নিয়ে নেয়,
আর সেই জুস খাওয়ার পরই শুরু হয় সেই অপ্রত্যাশিত ঘটনাগুলো, যা আরাধ্য আর ঈশান্তার বিয়েতে গিয়ে শেষ হয়। এলিনা এই ভুল পদক্ষেপটিই জন্যই হয়ে যায় ওর স্বপ্ন এবং ইচ্ছা। এখন আরাধ্য আর ঈশান্তার বিয়ে হয়ে গেছে। রায়ানের মুখ থেকেই সে শুনেছে সেই খবর, আর বাড়ি ফিরে সে ভাবছিল কিভাবে বলবে এই কথা ভাইকে, কিভাবে সামলাবে আরিককে। কিন্তু এসে বুঝল আরিক তো আগেই সব জানে, আর এখন ওর রাগ যেন আগুন হয়ে ঝরছে। আরিক হঠাৎ গর্জে উঠে বলে, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছিস কেন? 1 মিনিটও যদি এখানে থাকিস তাহলে তোকে খুন করে ফেলবো এলিনা, একদম খুন। এলিনার মুখ পাংশু হয়ে যায়। কান্না চেপে সে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে যায়। পেছনে পড়ে থাকে শুধুই রক্ত, ভাঙা কাঁচ আর এক বিধ্বস্ত বিকৃত ভালোবাসা। একটু নীরবতা বিরাজ করে কিছুক্ষণ, তারপর আরিক নিজেই ফুঁসে ওঠে। আরিক নিজের সাথে দাঁতে দাঁত চেপে কথা বলতে শুরু করে। কি ভেবেছিস আরাধ্য? বিয়ে করেছিস মানেই ও তোর হয়ে গেছে? না, কখনো না। তোর মতো কেউ ওকে ভালোবাসতেই পারে না। বিয়ে মানেই তো চিরস্থায়ী নয়, কত বিয়েই তো ভেঙে যায়। তোদের বিয়েটাও ভেঙে যাবে, আমি সেটা করিয়ে ছাড়ব। ওর চোখে আগুন জ্বলে ওঠে, চোখ দুটো যেন ক্রোধে উন্মাদনায় দপদপ করছে। এক ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে ওর ঠোঁটে। আরিক ধীরে ধীরে বলে, আমি আমার সুইটহার্টকে এত সহজে ছেড়ে দেব না। ঈশান্তা আমার ছিল, আছে আর থাকবে। ওকে পাওয়ার জন্য যা করতে হয় আমি করব। প্রয়োজন হলে কাউকে খুন করব। হ্যাঁ, ঈশান্তাকে যদি পেতে তোকে দুনিয়া থেকে বিদায় জানাতে হয় তাহলে তাই করব। দাঁত বার করে ভয়ানক এক ডেভিল স্মাইল দেয় আরিক, আর ফিসফিস করে বলে, আমার সুইটহার্ট, শুধুই আমার।